নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। নন্দীগ্রামের সমবায় সমিতির নির্বাচনে বড় সাফল্য শাসক তৃণমূল কংগ্রেসের। ৪৫টি আসনের মধ্যে ২৭টিতে জয় পেয়ে রানীচক সমবায়ে দখল বজায় রাখল তৃণমূল। জয়ের পর সবুজ আবিরে উৎসব, বিজয় মিছিল, তৃণমূল শিবিরে উচ্ছ্বাস। নেপথ্যে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ম্যাজিক? দেখুন। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রানীচক সমবায় সমিতির নির্বাচনে বড় জয় তৃণমূল কংগ্রেসের। মোট ৪৫টি আসনের মধ্যে ২৭টিতে জয় পেয়েছে শাসক দল। বিজেপি পেয়েছে ১৮টি আসন। ফল প্রকাশের পর এলাকা জুড়ে সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল নেতাকর্মী ও সমর্থকরা। বিজয়ী প্রার্থীরা এই জয় মামাটি মানুষকে উৎসর্গ করেন। শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় সমবায় সমিতি বিজয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কৃতিত্ব দিচ্ছেন স্থানীয় নেতৃত্ব। এখনো পর্যন্ত আমাদের ২৭ হয়ে গেছে, মানে আমাদের জয় নিশ্চিত। আমরা মমতা ব্যানার্জির দল করি, তৃণমূল কংগ্রেস। আমরা মা মাটি মানুষের সরকারে আছি। এখানের মানুষ মোট বুঝিয়ে দিয়েছে, নন্দীগ্রামের মানুষ টাকায় বিক্রি হয় না। অনেক টাকা পয়সা উড়িয়েছে ওরা, অনেক বাইরে থেকে নেতা মন্ত্রী অনেক নিয়ে এসছে, কিন্তু ওদের কোনো সেতে কাজ হয় না। ২০২৬ সালে বিধানসভা নির্বাচন সামনে, তার আগে সমবায় নির্বাচনকে সেমিফাইনাল হিসেবে দেখছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও এই নির্বাচনকে তেমন গুরুত্ব দিতে নারাজ বিজেপি। ৩৯টা সমবায় সমিতি, তার মধ্যে ৩টি বাদ দিয়ে ৩৬টা সমবায় সমিতি ভোট হয়েছে। ২৯টা ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। ওদের ধুয়ে মুছে নন্দীগ্রাম থেকে বিধানসভা থেকে সাফ করে দিয়েছে সমবায় সমিতি। ওরা কি চিৎকার করবে? কি ওদের বলার কি আছে? ওদের বলার কিছু আছে? একের পর এক সমবায় সমিতি ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। ওরা একটা সমবায় সমিতি, এখানে মাইনরিটি ভোটার ৪০০ আছে, জয়লাভ করেছে। আবার ১৮টা সিট তো ভারতীয় জনতা পার্টি পেয়েছে, ওরা ২৭টা পেয়েছে, ৯টা সিট বেশি পেয়েছে। তাও আবার ২টো-৪টা করে ভোটের ব্যবধানে ওই ৯টা সিটের রেজাল্ট হয়েছে। কি এমন হয়েছে? জয়ের উৎসব কাটতে না কাটতেই অশান্তি নন্দীগ্রামে। রবিবার ফল প্রকাশের পর বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে সরাসরি আক্রান্তদের গ্রামে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলেন তিনি। আইনি লড়াই ও আর্থিক সহায়তার আশ্বাস দেন, যদিও তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তফসিলি পরিবার গলা টিপে দিয়েছে, জামাতি, তৃণমূল আর জিহাদি পুলিশ একসঙ্গে আক্রমণ। আমি তো লড়াই করি, আজকে নয়। এখানে যারা অত্যাচার করতো আমি আগে তাদেরকে শেষ করেছি, এদেরকেও শেষ করব, গণতান্ত্রিক আইনি পথে করব। বাংলায় বিধানসভা নির্বাচন আসন্ন, তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত নন্দীগ্রামের রানীচক সমবায় সমিতির নির্বাচন তৃণমূল নেতাকর্মীদের বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। একদিকে সমবায় ভোটে জয়ের আনন্দ, অন্যদিকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। নন্দীগ্রামে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে, পরিস্থিতির ওপর কড়া নজর প্রশাসনের। সৌমদীপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আপনারা শুনলেন এবং আমরা যে প্রতিবেদন আপনাদেরকে দেখালাম নন্দীগ্রামে, সেখানে একের পর এক সমবায় সমিতির নির্বাচনে কিন্তু জয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপির অভিযোগ যে এই জয়ের পরে পরে তাদের কর্মী সমর্থকদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে, এমনটা কিন্তু বিজেপি অভিযোগ করছে। তবে এই জয় একের পর এক সমবায় ব্যাংকে যে নির্বাচনে জয় তৃণমূল কংগ্রেসে, যেখানে বড় ব্যবধানে তারা জয়লাভ করছে। এর আগেও আমরা দেখেছি নন্দীগ্রামে ২ নম্বর ব্লকে সেখানে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে মাত্র গত সপ্তাহ আগেই। তারপরে মানে গতকালকের এই জয় নিঃসন্দেহে তৃণমূল কর্মী সমর্থকরা উচ্ছ্বসিত। কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন উঠছে যে তাহলে কি শুভেন্দু অধিকারীর গড় বলে আর কিছুই থাকছে না? গড়ঠর বলে এই শব্দবন্ধ আর ব্যবহার করার প্রয়োজনীয়তা কি ফোরচ্ছে? পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে সেবাশ্রয় যে প্রকল্প, সেখানে যে শিবির করা হয়েছিল, স্বাস্থ্য শিবির, পরবর্তীতে দেখা গেছিল যে শুভেন্দু অধিকারী বা বিজেপিও স্বাস্থ্য শিবির করেছিল, কিন্তু ততটা সাড়া পড়েনি। তখন বলা হচ্ছিল বিজেপির পক্ষ থেকে যে একটা এই ধরনের নির্বাচন দিয়ে কিছু বোঝা যায় না। কিন্তু একটা নয়, পরের নির্বাচন, পরে যে সমবায় ব্যাংকে নির্বাচন হলো, সেখানেও জয় পেল তৃণমূল কংগ্রেস। ফলত এবার দাঁড়িয়ে কোথাও গিয়ে প্রশ্ন জাগছে যে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরেই আস্থা রাখছে তৃণমূল কংগ্রেস এবং সেখানকার নন্দীগ্রামের মানুষজন? তৃণমূল কংগ্রেস তো আস্থা রাখছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের
এই যে আস্থা সেখানকার দলীয় কর্মী সমর্থকদের, সেটা কি ক্রমাগতভাবে ছড়িয়ে পড়ছে নন্দীগ্রামের অন্যান্য মানুষদের মধ্যেও? তারাও কি তৃণমূলের ওপরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখছেন? কারণ তারা এর আগের বার শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছেন, যদিও এ নিয়ে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন যে লোডশেডিং করে ভোটে জিতেছেন শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দাবি করেন যে তিনি রাজ্যে মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন। তবে সেই কেন্দ্রেই দেখা যাচ্ছে যে একের পর এক হার হচ্ছে, এবং যেহেতু এটা একেবারে বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় এই ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে, তাতে প্রশ্ন জাগছে যে সত্যিই কি শুভেন্দু অধিকারীর যে ভিত ছিল, বিজেপির যে শক্তি ছিল, সেই শক্তি কোথাও গিয়ে দুর্বল হচ্ছে? শুভেন্দু অনুগামীদের সংখ্যা, দাদার অনুগামী, তারা কি কম পড়ছে তাদের? সেই প্রশ্ন কিন্তু তুলে দিচ্ছে। আজকে এ নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই বিষয়গুলোর উত্তরই খোঁজার চেষ্টা করব আমাদের অনুষ্ঠানে। তবে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত আপনাদেরকে। নন্দীগ্রামে সেখানে একের পর এক সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করছে তৃণমূল কংগ্রেস, বড়সড় সাফল্য নিঃসন্দেহে। আমরা যদি দেখি যে এর আগের সপ্তাহেও সেখানেও কিন্তু নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, এবং বিরোধী বাম কিংবা বিজেপি কেউই একটা আসনও পায়নি। কিন্তু এবার যেটা রানীচকে সমবায় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 45টি আসনের মধ্যে 27টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, এবং জয়ের পরে পরে যেটা স্বাভাবিক ঘটনা হয়ে থাকে, তৃণমূল কর্মী সমর্থকরা তারা সবুজ এই জয়কে তারা উদযাপন করেন। তবে এই যে ঘটনা ঘটছে, কোথাও গিয়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়েরই ম্যাজিক ঘটে চলেছে? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে তপন মাইতি। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। তপনদা, শুরুতেই যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, এই যে নন্দীগ্রামে 2 নম্বর ব্লকেরই রানীচক সমবায় সমিতি, আমরা গত সপ্তাহেও দেখেছিলাম যে নন্দীগ্রামে এই 2 নম্বর ব্লকেরই আরেকটি সমবায় সমিতিতে নির্বাচনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশভাবে। আবারও এই ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করলো। কোথাও গিয়ে কি বিজেপির যে ভিত বা শুভেন্দু অধিকারীর যে ভিত, সেটা কি নড়ে যাচ্ছে, একটু দুর্বল হচ্ছে সেখানে মাটি বিজেপির? প্রথমে সবাইকে জানাই আমি আজকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা, নমস্কার। আপনাদের যেটার কথা বলছেন, গতকালই আমড়াতলার যে রেজাল্ট আমরা দেখেছি, 60টার ভেতরে 42টা আমরা পেয়েছি। ইকো হচ্ছে। আর নন্দীগ্রাম বিজেপির ঘাঁটি তৈরি হয়ে গেছে। আপনারা বিজেপিকে নন্দীগ্রামের আশা ছেড়ে দিন, প্রথম কথা। আর বিজেপিতে আর কিছুদিনের পরেই আমি বলে দিচ্ছি আপনাকে, ওখানে জয় বাংলার আর স্লোগান উঠবে না, ওখানে জয় শ্রীরামেরই স্লোগান উঠবে। আর সমবায় সমিতিতে আপনারা যদি এই কয়েক মাসের ভেতরে নন্দীগ্রামের সমবায় সমিতির যে রেজাল্ট দেখেন, সেখানে 95% ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। এবং এটা বলার অপেক্ষা রাখে না যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অ্যাসেম্বলিতে হেরেছেন, এবং মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ওখানকার বিধায়ক, এবং সেখানে তৃণমূলে ছুঁচ ফোটানোর জায়গা নেই। আর আপনারা পারবেন না, ওখানে আপনারা হেরেছেন, আগামী এই বিধানসভাতেও আপনারা হারবেন। আর এই ছোটো মোটো যেখানে সমবায় সমিতি আপনারা বলছেন যে আমরা জিতে নিয়েছি, খুব আপনাদের উতাবলা হচ্ছেন, এটা ধেপে যাবে, আপনাদের সময় শেষ হয়ে গেছে। আর পশ্চিমবাংলায় শুধু নন্দীগ্রাম নয়, আপনারা আসুন পশ্চিমবাংলায়,
কি করছেন আপনারা? আপনাদের যারা মিডিয়া বন্ধু রয়েছে আপনাদেরকে আক্রমণে ছাড়ছে না এই তৃণমূল কংগ্রেস। বিডিও, এসডিও, যারা সাংবিধানিক পদাধিকারী রয়েছেন, যারা আমাদের চারটে যে পিলার, সেই পিলারের যে সব লোকেরা রয়েছে তাদেরকে আক্রমণ শুরু করেছেন। তৃণমূল কোনো পার্টি নয়। তৃণমূল একটা কমপ্লিটলি একটা জেহাদি একটা পার্টি হয়ে গেছে, জেহাদি একটা সংগঠনে পরিণত হয়েছে। তৃণমূলকে কোনো রকম আর পার্টি বলে বলা যায় না। দেশের একটা কোনো রাজনৈতিক সংগঠন বলে আমরা আর মনে করছি না। কিন্তু তপনদা, কিন্তু এই যে পরের পর নির্বাচনে সমবায় সমিতি, আপনি হয়তো বলছেন যেটা ছোটোখাটো জয়, আপনি এটাকে ছোট করে দেখতেই পারেন, কিন্তু আমার বক্তব্য হয়তো অন্য সময় হলে এইগুলো এতটা গুরুত্ব পেত না, কিন্তু বিফোর ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশনের আগে আগে এই ধরনের জয়গুলো কোথাও গিয়ে কি মানুষের মনকে বদলে দিতে পারে না? যারা ধরুন আপনাদের এতদিন ভোট দিয়ে এসছে বা শুভেন্দু অধিকারীকে ভোট দিয়ে এসছেন, তাদের ক্ষেত্রে কোথাও গিয়ে কি এটা সুইং করতে পারে না? আপনার কাছে আসবো, এই প্রশ্ন উত্তরই নেব। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবরূপ মিদ্দা রয়েছেন, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। তপন মাইতিও রয়েছেন বিজেপির পক্ষ থেকে। দেবরূপদা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে তপনদা যেমনটা বলছেন যে এই সমস্ত ছোটখাটো নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয় পেতে পারে, কিন্তু এটা দিয়ে কখনোই বিধানসভা নির্বাচনকে জাজ করা বা পরখ করা যাবে না। সেখানে বিজেপিই জিতবে বা শুভেন্দু অধিকারী যদি তিনি দাঁড়ান তিনিই জিতবেন। আমি দুটো বিষয় শুধু বলবো। এক হচ্ছে ইনারা আজকের অনেক বড় হয়ে গেছেন, তাই এই সমস্ত ছোটোখাটো ব্যাপারগুলোকে গুরুত্ব দিচ্ছেন না। আমি স্মরণ করিয়ে দিই, আমাদের বিজেপির নেতা যিনি বসেছেন, একটা সময় লোকসভা নির্বাচনে একটা মাত্র আসন ছিল, পরে লড়াই করেই কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসতে হয়েছে। পশ্চিমবাংলার মাটিতে আমরা লক্ষ্য করেছি বামফ্রন্টের আমলে যখন একটা সিট পেয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য, আজকের ওনাদের সভাপতি, তার আগে ওনাদেরকে কেউ মিটিংয়ে ডাকতো না। পরবর্তী সময় লড়াই সংগ্রামের মধ্যে থেকে দাঁড়িয়ে সিপিএমের যে পদচ্যুতি ঘটেছে, নীতিগত প্রশ্নে সিপিএম যেভাবে দেউড়িয়া হয়ে গেছে, সিপিএমের কিছু কর্মী সমর্থক তারা বিজেপিতে যোগদান করেছে, যার ফলে একটা ভোট পার্সেন্টেজ বিজেপির বেড়েছে। সঙ্গত কারণেই বিজেপি এখন প্রধান বিরোধী দল হিসাবে তারা উঠে এসছে। নিশ্চিতভাবেই দেবরূপদা, যদি আপনার কথা আমি ঠিকই ধরি, তাহলে সেই সিপিএম মানে যাদেরকে বলছেন, যারা বিজেপিকে ভোট দিয়েছে বা বিজেপির দিকে সমর্থন তাদের গিয়েছে, তারা কি এখন আবার সিপিএমে ফিরবে? তাদের সমর্থন সেটা এতটা সহজ ভাবছেন কি করে? তারা সিপিএমে ফিরছে না, তারা সবাই তৃণমূল কংগ্রেসে ফিরছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্যে ধীরে ধীরে সবাই, আপনি বায়রনকেও দেখতে পেলেন যে কংগ্রেস সিপিএম এর জোট ছিল, একদম যুব নেতা তারা তৃণমূল কংগ্রেসে যেমন যোগদান করছে, দলে দলে সিপিআইএম কর্মীরা রামের যে মোহ ছিল সেই মোহটা তারা ত্যাগ করে, রাম বাম দুটোকেই ত্যাগ করে তারা এখন কিন্তু তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়ে উন্নয়নে সামিল হওয়ার চেষ্টা করছে। ফলে সিপিএমের ভোট তো যা ছিল তার চেয়ে আরও কমবে। বিজেপির কাছে যে ভোটগুলো চলে গিয়েছিল সেই বিজেপির ভোটটা নিঃসন্দেহে যাবে, এবং সেই কারণেই আগামী দিনে যে বিধানসভা নির্বাচন চলেছে সেই ভয়েসের যে ওখানে কি আলোচনাটা হচ্ছে ওটা শুনতে পাচ্ছেন, আগের বারের চেয়ে বেশি আসন নিয়ে সেটা না শুনলে বলবে মুখ্যমন্ত্রী হিসাবে যোগদান শপথ গ্রহণ করবেন, এই বিষয়ে নিশ্চিন্তে থাকতে পারেন। তপনদা, যে কথা দেবরূপদা যে যতটা কনফিডেন্স তার বক্তব্য, এবং তিনি যেটা বলছেন যে যারা সিপিএম এর থেকে যাদের সমর্থন বিজেপির দিকে গিয়েছিল সেই সমর্থন এবার তৃণমূল কংগ্রেসের দিকে যাবে, অর্থাৎ যেটা আপনারা ভাবছিলেন যে সিপিএম এর ভোট বা তাদের সমর্থন আপনারা পাচ্ছেন বলে বিজেপি এই রাজ্যে ফুলে ফেপে উঠেছে, সেটা আর হওয়ার কথা নয়, মানে এবার হবে না, অর্থাৎ তৃণমূলের দাবি তেমনটাই।
থেকে যিনি বলছেন ওনার কথাটা একটু তপনদা শুনতে পেলেন আমার কথা? তপনদা শুনতে পাচ্ছেন আমার কথা? না 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 না। শুনতে পাচ্ছি। তপনদা, যেটা জানতে চাইছিলাম যে তৃণমূল কংগ্রেস মনে করছে যে সিপিএম এর সমর্থন আপনাদের দিকে গিয়েছিল, কিন্তু সেটা আর এবার হওয়ার নয়। 2021-এ যেটা হচ্ছে সেটা আর এবার হবে না। এবার তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে বা তৃণমূল কংগ্রেসের দিকে আসছে। ফলে তো আপনাদের ভোট বাড়ার সম্ভাবনা নেই, কারণ সংগঠন তো আপনাদের সেভাবে বাড়েনি। দেখুন, সিপিএম কংগ্রেস, শুনুন আপনাকে একটা কথা বলে দিই এবারে। সিপিএম কংগ্রেস এই যে ব্যাখ্যা আপনাদের, এটা সমস্ত ভুয়ো সাবিত হবে। কেন? মানুষ এবারে জেগেছে এবং আসল চরিত্র মমতা ব্যানার্জি সেটা মানুষ দেখছে এবং বুঝে গেছে। আর এসআইআর এর পরে সারা পশ্চিমবাংলায় আপনারা দেখেছেন যে কিভাবে হোড় মেতেছে। মমতা ব্যানার্জি নিজেই এসআইআর নিয়ে কিভাবে ভুলভাল বক্তব্য রাখছেন মানুষের সামনে। সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা সত্ত্বেও সংবিধানকে উল্লঙ্ঘন করা, সংবিধানকে সম্পূর্ণভাবে পদদলিত করা একজন মুখ্যমন্ত্রী হয়ে যেটা করছেন, তার রেজাল্ট মানুষ দেবে। সিপিএম আপনারা রেজাল্ট হিসেবে যদি অনেকটা ব্যাখ্যা পিছনে চলে যাবে, যদি রেজাল্ট হিসেবে দেখেন, সিপিএম কিন্তু তৃণমূলে নেই। আর ওরা যারা ছিলেন ওনারা কিন্তু জয় শ্রীরামে দীক্ষিত হয়ে গেছেন। তো সেই দীক্ষা যখন হয়ে গেছে, তারা আর ফেরত এদিক ওদিক যাচ্ছে না। আর তৃণমূলেরও যারা হিন্দুত্ববাদী, যারা মানুষকে ভালোবাসেন, যারা আপনার পশ্চিমবঙ্গকে ভালোবাসেন, তারা কিন্তু বিজেপির দিকে চলে এসছেন এবং সেই রেজাল্ট আপনারা দেখেছেন। আর এবারের রেজাল্ট অভূতপূর্ব রেজাল্ট হবে। মুখ্যমন্ত্রী এবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে। আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী এবারেই করে ছাড়বো। এর কোনো তপনদা, আপনি লিখে রাখুন। আপনারা এই যে অভূতপূর্ব রেজাল্টে আশা করছেন, আপনি একজন রাজনৈতিক নেতা হিসেবে এটা আশা করতেই পারেন, কিন্তু দলের সংগঠন নিয়ে খোদ আপনার দলের কেন্দ্রীয় নেতৃত্বই খুশি নন এবং দলে একাধিক মাথা বা গোষ্ঠী, সেই ধরুন 4টে গোষ্ঠী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, আবার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পুরনোরা অনেকেই পদ পাননি বলে বা নতুনরা অনেকে এক্সপেক্ট করেছিলেন পদ পাননি বলে তারা ক্ষুব্ধ। কোনো প্রান্তিক পার্টি নয়, কোনো স্টেটের ভারতীয় জনতা পার্টি একটা স্টেটের পার্টি নয়, ন্যাশনাল পার্টি, বিশ্বের সর্ববৃহৎ পার্টি। এই পার্টির যে পরিচালনা একটা জায়গা থেকে সেটা হয়, সেটা আমরা সবাই সেটাকে মেনে চলি, মান্যতা দিই। মান্যতা দিই কার্যকর্তারা। এবারে সব পার্টিতেই কার্যকর্তার কিছু কিছু জায়গা, এটা আপনি বড় বড় উচ্চ পদাধিকারী যারা রয়েছেন তাদের কথা বলছেন, তারা আমাদের সবাই, আপনি বিশ্বের বৃহত্তম পার্টি হোক, এদেশের ক্ষমতায় আপনারা রয়েছেন, শুভেন্দুবাবুর নাম নিলেন, আপনি আপনারা দিলীপবাবুর নাম নিলেন, সর্বভারতীয় দল হতে পারেন, কিন্তু কেউ তো আমেরিকা বা আহমেদাবাদ থেকে এসে এই রাজ্যে ভোট দেবেন না, ভোট তো দেবেন এই রাজ্যের মানুষ। এবং আপনাকে বলে দিই, সবাই আমরা একই দীক্ষায় দীক্ষিত। কিন্তু এই দীক্ষিত কতজনকে করতে পারলেন? এ রাজ্যে সংগঠন অতীব দুর্বল, আপনার দলের নেতৃত্ব বলছে। সবাই আমাদের নেতা, সমস্ত নেতা, আমাদের কার্যকর্তা, সংগঠন আপনাকে বলে দিই, আমাদের সংগঠনের সাথে তৃণমূলের সংগঠনের কোনো তুলনাই হবে না। কেননা ভারতীয় জনতা পার্টি এবারে যেভাবে আমাদের যেভাবে পার্সেন্টেজ গ্র্যাজুয়ালি ইনক্রিজড, যেভাবে আপনারা পার্সেন্টেজ আপনারা দেখে নিন গ্র্যাজুয়ালি ইনক্রিজড। আর যে সিটগুলো আমরা পাইনি, যে সিটগুলোতে আমরা 1000, 1200, 5000 ভোটে যেগুলো পিছিয়ে ছিলাম, সেগুলো আপনারা ভালো করে বুঝতে পারছেন যে এসআইআর হওয়ার ফলে বুঝতে পারছেন যে কত ভুয়ো ভোটারের
বেশ, বিধায়করা দেবরূপদা, বসে আছেন। তপনদা যেটা বলছেন যে কত এবারে ভুয়ো অভূতপূর্ব বিধায়করা ফলাফল বসে হবে আছে। বিজেপির পক্ষে এবং কত এসআইআর এর ফলে ভুয়ো, তাদের সেখানে আসন কিন্তু আরো বাড়বে। আমরা, আমি আপনাকে বলে দিই, সময় আমরা বলি, সময় কমে আমি আসছে তপন। তপনবাবুকে বলি, 58 লাখ তপনবাবুকে একটা কথা বলি, উনি হয়তো বুঝতে পারছেন না, আমি চলে অল্প গেছে। সময়ের মধ্যে বলে আর দিই। 1 করোড় ইনারা তো সব অধিকারী বাবুর এজেন্ট। হ্যাঁ। ফর্ম 7 ফিল আপ করে তমলুকের বুকে একটা বুথে 345 জনের নামকে বাদ দিয়েছে, জীবিত মানুষের নাম। অবাক করা ব্যাপার, বিএলআরওর নাম পর্যন্ত বাদ দিয়ে দিয়েছে। যিনি বিএলও ছিলেন তার সহ তার পরিবারের সমস্ত নাম বাদ দিয়ে দিয়েছেন। বাদ দিয়ে দিয়েছেন এই কারণেই তিনি সংখ্যালঘু। সবচেয়ে বড় কথা, এই রকম এজেন্টদেরকে পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রেখেছেন। তারা সমস্ত জীবিত ভোটারদের নামকে তারা কি করছেন, এই ফর্ম 7 ফিল আপ করে মানুষকে হয়রানি দেওয়ার জন্য জীবিত মানুষদের সমস্ত নাম কাটার চেষ্টা করছেন। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিকরা প্রত্যেকটা বুথে বুথে সজাগ এবং সচেতন হয়েই সমস্ত হিয়ারিং অ্যাটেন্ড করছি। একটা বৈধ ভোটারের নাম যাতে ওই বিজেপির ভোট চোরেরা কোনোভাবেই ভোটটা চুরি করতে না পারে। অনেক চুরি এরা করেছে, সারা দেশে চুরির এদের শেষ নেই। এরা তো রামের নাম করে চুরি করেছে, রাম মন্দিরের নাম করে চুরি করেছে, এখন নতুন করে এরা ভোট চুরি করার চেষ্টা করছে। বাংলার মানুষ তা প্রত্যাখ্যান করবে। বাংলার মানুষ এই ভোট চুরির বিরুদ্ধে সর্বতভাবে একত্রিত হয়ে লড়াই করবে। আর সবচেয়ে বড় কথা, এই যে বাঙালির অপমান ভারতীয় জনতা পার্টি করছে, সেই বাঙালির অপমানের বিরুদ্ধে এবারে লড়াই। যারা বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে লোকসভায় যারা ডাকে, যারা কাজী নজরুল ইসলামকে মুসলিম কবি বলে ডাকে, সেই সমস্ত বাঙালি বিদ্বেষী মানুষদের বিরুদ্ধে আমাদের এইবারের নির্বাচন। সেই নির্বাচনে বাংলার মানুষের জয় হবে, বাঙালির জয় হবে। জয় এরা পাওয়ার বাঙালি পরে নয়। নন্দীগ্রামের এই আসনে আপনারা তৃণমূল কংগ্রেস জয় পায় নাকি বিজেপি আসন ধরে রাখে, সেদিকে আমাদের নজর থাকবে। তবে আজকে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে জানাতে হবে, দেবরূপদা এবং তপনদা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। নারদে, আমাদের এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ক্যাটের অর্ডারকে চ্যালেঞ্জ করে দিল্লি কোর্টের দ্বারস্থ ইউপিএসসি। রাজ্যের ডিজিপির নিয়োগ নিয়ে আরও জলঘোলা, এমনটাই জানা যাচ্ছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে কলকাতা টিভি এক্সক্লুসিভ, ক্যাটের অর্ডারকে চ্যালেঞ্জ করে দিল্লি কোর্টের দ্বারস্থ ইউপিএসসি। রাজ্যের ডিজিপি নিয়োগ নিয়ে আরও জলঘোলা রাজ্যে। কি এ বিষয়ে আরও বিস্তারিত জানবো প্রতিনিধি রিয়া মাঝির কাছ থেকে। রিয়া, ক্যাটের অর্ডারকে চ্যালেঞ্জ করে দিল্লি কোর্টের দ্বারস্থ ইউপিএসসি। রাজ্যের ডিজি নিয়োগ নিয়ে আরও জলঘোলা রাজ্যের, গোটা বিষয়টি বিস্তারিত জানবো রিয়া মাঝির কাছ থেকে। রিয়া, রিয়া শোনা যাচ্ছে আমার কথা? রাজ্যের ডিজিপি নিয়োগ নিয়ে আরও জলঘোলা, ক্যাটের অর্ডারকে চ্যালেঞ্জ করে দিল্লি কোর্টের দ্বারস্থ ইউপিএসসি। রাজ্যের ডিজিপি নিয়োগ নিয়ে আরও জলঘোলা। ইতিমধ্যে কিন্তু ডিজিপি পদের জন্য নাম প্রস্তাব পাঠানো হয়েছে। রিয়া মাঝি রয়েছে আমার সঙ্গে। রিয়া, কি আপডেট রয়েছে, কি জানা যাচ্ছে বিষয়ে? যে ক্যাটের অর্ডারকে চ্যালেঞ্জ করে এবার দিল্লি কোর্টে দ্বারস্থ হয়েছে ইউপিএসসি। কারণ আমরা জানি যে রাজ্যের ডিজি নিয়োগ নিয়ে যেভাবে জলঘোলা হচ্ছে এবং আর কয়েকদিনের মধ্যেই অর্থাৎ 31শে জানুয়ারি রাজীব কুমার, যিনি কিনা অ্যাক্টিং ডিজি অর্থাৎ ভারপ্রাপ্ত ডিজি রয়েছেন, তার রিটায়ারমেন্ট এবং ঠিক তার আগেই ক্যাটের যে নির্দেশ এসেছিল, অর্থাৎ ক্যাটের যে অর্ডার, যেটাতে কিনা রাজেশ কুমার, আইপিএস রাজেশ কুমার, যেটা তিনি যে ক্যাটের দ্বারস্থ হয়েছিলেন, সেখান থেকে যে বলা হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলকে অর্থাৎ স্টেটকে বলা হয়েছিল যে নামগুলো ঝুলিয়ে পাঠানো হয়েছিল, অর্থাৎ রাজীব কুমার রিটায়ারমেন্টের 6 মাস আগে যে নামগুলো পাঠানো হয়েছিল সেগুলো আবার রিসাবমিট করার জন্য, এবং ইউপিএসসি কে বলা হয়েছিল যে যাদের নাম পাঠানো হয়েছিল গত জুলাইতে তাদের নামগুলো স্টেট রিসাবমিট করছে, সেগুলোকে আরেকবার ভেরিফাই করে দেখার জন্য এবং দেখে 28 তারিখের মধ্যে এম্প্যানেলমেন্ট করে উত্তর দেওয়ার জন্য রাজ্যকে। এবং যেখানে রাজীব কুমারের নামও ছিল সিনিয়র অফিসিয়ালস হিসেবে, কারণ তিনি যেহেতু অ্যাক্টিং ডিজি
ছিলেন সে কারণের জন্য এবার ডিজি নিয়োগ করার জন্য রাজ্যের তরফ থেকে কিন্তু গত জুলাই মাসে অর্থাৎ 2025-এর জুলাই মাসে কিন্তু পাঠানো হয়েছিল, যেখানে রাজীব কুমারেরও নাম ছিল। এবং ঠিক কয়েকদিন আগেই যে ক্যাটের নির্দেশ এবং সেই ক্যাটের অর্ডারকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই ইউপিএসসি তারা দ্বারস্থ হয়েছে, দিল্লি কোর্টের দ্বারস্থ হয়েছে এবং বলা হয়েছে যে যেটা জানা যাচ্ছে যে আগামীকাল হয়তো এর হিয়ারিং হতে পারে, কারণ ক্যাটের তরফ থেকে বলা হয়েছিল যে 28 তারিখ সেই এমপ্যানেলমেন্ট করে উত্তর দেওয়ার জন্য, এবং যেখানে কিন্তু অত্যন্ত জলঘোলা হচ্ছিল এবং ধন্যবাদ মনে করা রিয়া। হচ্ছিল তাহলে আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।